এআই হচ্ছে বর্তমানে শুধু নির্বাচন কমিশন না, এআই কিন্তু আমরা যদি বলি যে বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকের জন্যই হুমকি স্বরূপ। তারা তো নির্বাচন কমিশনের উপরে আস্থাই রাখতে চাচ্ছেন না। নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে প্রস্তুতি নিয়েছে তার মাধ্যমে কি আসলে একটি সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন কতটা যৌক্তিক হতে পারে বা আসলে যথেষ্ট কিনা এই প্রস্তুতিটুকু? বা এর পাশাপাশি যদি আরেকটু জানতে যাই যে 46 আসনের সীমানা পরিবর্তন কতটা রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানতে চেয়েছেন দুটি প্রশ্ন করেছেন, এর মধ্যে হচ্ছে একটি সীমানা পরিবর্তন এবং আরেকটি হচ্ছে নির্বাচনের স্বচ্ছতা কতটুকু হবে বা প্রক্রিয়া কতটুকু আগালো। আসলে আমরা যদি জানি যে তফসিল ঘোষণার আর মাত্র 2 মাস হাতে বাকি রয়েছে, ধারণা করা হচ্ছে যদি ডিসেম্বরের তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে জানেন যে 300টি আসনের মধ্যে প্রায় 46টি আসনে সীমানা পুনর্নির্ধারণ করে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। পাশাপাশি 254টি আসন গত যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সেই নির্বাচনের সেই সীমানাতেই রয়ে গেছে, বহাল রেখেছে। তো এটি নিয়ে আমরা যদি দেখছি যে এখন পর্যন্ত যত দাবি আপত্তি ছিল এর মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখছি যেটি সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কিন্তু এখনও ফরিদপুরের মতো ফরিদপুরে বিভিন্ন আন্দোলন কিন্তু চলছে বিভিন্ন সময়। এছাড়াও আরও বেশ কিছু স্থানে তারা নতুন করে আবারও দাবি তুলছেন পুনর্বিবেচনার জন্য। তবে এর মধ্যে যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে সুতরাং বলা যায় যে সীমানা নির্ধারণ নিয়ে আর তেমন কোনো জটিলতা হয়তো থাকছে না। আর পাশাপাশি আপনি বলছিলেন যে নির্বাচন কতটুকু আগালো যে সরঞ্জামাদি কেনার মধ্য দিয়ে। আপনি জানেন যে নির্বাচনের যে কয়েকটি ধাপ রয়েছে, নির্বাচন তফসিল ঘোষণার আগে একটা ধাপ রয়েছে কার্যক্রমের জন্য এবং তফসিল ঘোষণার পরে কিছু কার্যক্রম রয়েছে। এর মধ্যে যদি আমরা বলি যে তফসিল ঘোষণার আগে সাধারণত সরঞ্জামাদি যেসব বলা হয় তার মধ্যে আমরা প্রায় যেমন অমোচনীয় কালি, ব্যালট বক্স এবং ব্যালট পেপার সহ ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ করা, তারপরে আমরা যদি বলি যে এই যে ভোট কেন্দ্র স্থাপন করা, এই কাজগুলো অনেকটা তফসিল ঘোষণার আগেই নির্ধারণ করা, ভোট কেন্দ্র নির্ধারণ করা, এই কাজগুলো তফসিল ঘোষণার আগেই করতে হয়। এর মধ্যে আমরা যদি বলি যে আগামী 20 অক্টোবর অর্থাৎ এই মাসের 20 তারিখের মধ্যেই ভোট কেন্দ্রে কয়টি ভোট কেন্দ্র হবে, কোন কেন্দ্র থাকবে সেটি আগামী 20 অক্টোবরের মধ্যে আমরা জানতে পারবো বলে এখন পর্যন্ত আমাদের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আগামী 20 অক্টোবরের মধ্যে জানতে পারবো। পাশাপাশি আপনি সরঞ্জামাদি যদি বলি যে স্বচ্ছ ব্যালট বক্স কিংবা অমোচনীয় কালি এবং ভোটার তালিকা হালনাগাদ, এগুলো চলমান প্রক্রিয়া। এর মধ্যে আমরা প্রায় 80% কিন্তু সরঞ্জামাদি কেনাকাটা প্রায় হয়ে গেছে। বাকি যেসব রয়েছে সেগুলো আশা করি তফসিল ঘোষণার আগেই তারা করতে পারবেন। এরপর আমরা আসি তফসিল ঘোষণার পরে তাদের আরও কিছু কার্যক্রম রয়েছে। এর মধ্যে যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, পাশাপাশি এই যে রাজনৈতিক দলগুলোর যারা রয়েছে নতুন, তাদেরকে এই তফসিল ঘোষণার আগেই নতুন প্রতীক বরাদ্দ দেয়া এবং নিবন্ধনের জন্য পুরোপুরি নিবন্ধন দেওয়া। আপনি জানেন যে এর মধ্যে 2টি দল অলরেডি নিবন্ধনের জন্য চূড়ান্ত হয়েছে। পাশাপাশি অন্য যেসব দল আরও আবেদন করেছিল তাদের মধ্যে থেকে নতুন করে বাদ পড়া এদের মধ্যে আরও 9টি দল আবেদন করেছে। সেই 9টি দলের মধ্যে আবার 7টি দলের পুনরায় তদন্তের জন্য ইসি থেকে বলা হচ্ছে যে পুনরায় আবার তদন্ত করে হয়তো তাদের এখান থেকে হয়তো আরও 1-2টি দল নিবন্ধন পেতে পারে বলে আমরা ধারণা করছি। তো সব মিলে বলা যায় যে নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে এবং তফসিল ঘোষণার পরের যে কার্যক্রম, সেই কার্যক্রম প্রায় 80% মতোই প্রায় শেষ বলা যায়। এটি হয়তো আশা করছি তফসিল ঘোষণার মধ্যেই বাকি যে কাজগুলো রয়েছে নির্বাচন কমিশন হয়তো সম্পন্ন করতে পারবেন। আচ্ছা, তাহলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট ব্যবস্থা কতটা বাস্তবসম্মত বা কার্যকর হতে পারে বলে আপনার মনে হয়? এবং সেই সঙ্গে আরেকটু যদি আপনার কাছে জানতে চাই যে পলাতক আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার বিধান কতটা রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হতে পারে? আসলে পোস্টাল ব্যালটের যে ভোটের বিষয় সেটি নিয়ে দীর্ঘদিন ধরে কথা চলছে। আপনি জানেন যে পোস্টাল ব্যালট একজন প্রবাসী আমাদের দেশের একটা বড় একটা অংশ রয়েছে প্রবাসে থাকে যারা ভোট দিতে তাদের আগ্রহ রয়েছে। তো এর জন্য এবং নতুন যারা রাজনৈতিক দলগুলো রয়েছে
বিভিন্ন রাজনৈতিক দলের থেকেও দাবি উঠছে যে প্রবাসীদের ভোট গ্রহণটা নিশ্চিত করার জন্য, তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। সুতরাং নির্বাচন কমিশন থেকে এই বিষয়ে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোটের একটা চিন্তাভাবনা করছে, এবং সেক্ষেত্রে প্রায় প্রত্যেক ভোটারের জন্য বলা হচ্ছে যে প্রায় গড়ে 500 টাকার মতো খরচ হবে। আচ্ছা। এবং এখানে একজন ভোটারের জন্য, এবং তারা প্রায় 14 দিন আগে তারা তাদের কাছে তাদের ভোট গ্রহণ মোটামুটি সম্পন্ন করতে পারবে, এবং সেখানে তাদেরকে ডাক বিভাগের মাধ্যমে তাদেরকে প্রতীক সম্বলিত ব্যালট পাঠানো হবে, এবং তারা সেখানে ভোট দিয়ে সেটি তারা হচ্ছে গিয়ে পাঠাতে পারবে, আবার পুনরায় এখানে নির্বাচন কমিশন ঠিকানা রয়েছে সেই ঠিকানায় পাঠাতে পারবে। তবে যদি কোনো প্রবাসী ভোটার নিবন্ধন করার পর যদি তিনি ওই স্থানে না থাকেন, তিনি যদি আবার দেশে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আবার ভোট দিতে পারবেন না। সুতরাং নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে যারাই নিবন্ধন করবেন, আপনি জানেন যে এর মধ্যে একটি অ্যাপও চালু করা হয়েছে প্রবাসী ভোটারদের জন্য। তো সব মিলিয়ে যদি আমি বলি যে এই বছর যেহেতু এটি নতুন একটি ব্যবস্থা, সুতরাং প্রবাসী ভোটারদের জন্য কতটুকু কার্যকর হবে এটি হয়তো ভোট গ্রহণের পরেই বোঝা যাবে। তবে আমরা দেখছি যে প্রবাসীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখছি এই পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়, প্রবাসীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে নির্বাচনে যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা রোধের যেই সম্ভাব্য হুমকিটা, এটা আসলে রোধে ইসির মানে যথেষ্ট ভূমিকা আসলে যথেষ্ট কিনা, বা আর একটু যদি জানতে চাই যে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ করতে পারে কিনা বলে মনে হয়? এআই নিয়ে আসলে এআই হচ্ছে বর্তমানে শুধু নির্বাচন কমিশন না, এআই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রত্যেকে, আমরা যদি বলি যে বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকের জন্যই হুমকি স্বরূপ, এবং নির্বাচনকে এআই প্রভাবিত করতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। এবং এই কারণে নির্বাচন কমিশন থেকে বারবার বলা হচ্ছে যে এবার বড় চ্যালেঞ্জ থাকবে এআই। আপনি জানেন যে এআইয়ের মাধ্যমে আমরা যদি বলি ভুল সংবাদ বা ভুল মেসেজ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যেটি কিনা এক ধরনের সহিংসতায় পরবর্তীতে রূপ নিতে পারে। কারণ আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রকমের যাচাই বাছাই ছাড়াই আমরা এখন অনেকেই ফেসবুকে শেয়ার দিচ্ছি, আমরা সেটি এআই ক্রিয়েটেড নাকি আসলেই সত্য ঘটনা আমরা কিন্তু এটি যাচাই বাছাই করছি না। সুতরাং সামনে ভোটকে কেন্দ্র করে যদি এমন কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয় যেটি দেখে মানুষের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া এবং সহিংসতার সৃষ্টি হতে পারে, এটি নিয়ে এক ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে নির্বাচন কমিশন। তবে তারা এ থেকে পরিত্রাণের জন্য যারা আইসিটি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে এটি নিয়ে কাজ করা হচ্ছে। তারা বিশ্বাস করছেন যে হয়তো এটি তারা উঠতে পারবেন। তবে এটি শুধু নির্বাচন কমিশনের জন্য না, এটি আমার মনে হয় দলমত নির্বিশেষে রাজনৈতিক যেসব দলগুলো রয়েছে তাদেরও নির্বাচন কমিশনকে এই ক্ষেত্রে সহযোগিতা করা দরকার। আর আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন, সেটি একটু যদি আবার রিপিট করতেন। আরেকটি প্রশ্ন, অবশ্যই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে কোনো আসলে পক্ষপাতিত্বের অভিযোগ করতে পারে কিনা বলে মনে হয়? পক্ষপাতিত্বের অভিযোগ আসলে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো তো সবসময় বলে আসছে যে বিশেষ করে না যারা নতুন রাজনৈতিক দল তারা তো নির্বাচন কমিশনের উপরে আস্থাই রাখতে চাচ্ছেন না। তারা তো বলছেন বিভিন্ন সময় যে এই নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন আজ্ঞাবহ, রাজনৈতিক দলের আজ্ঞাবহ, একটি বিশেষ রাজনৈতিক দলের আজ্ঞাবহ বলে তারা প্রচার করছেন কিংবা বলছেন। পাশাপাশি আবার আমরা দেখছি যে তারাও কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছেন। তবে আপনি জানেন যে যেসব নতুন রাজনৈতিক দল, কিছুক্ষণ আগেই বললাম যে নিবন্ধন ইতিমধ্যে 2টি দলের নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। তবে এটি নিয়ে আবারও হয়তো কারো যদি আপত্তি থাকে নির্বাচন কমিশনকে জানাতে পারবেন। আবার যাদের নিবন্ধন হয়নি, আবেদন করেছিলেন, তারাও নিবন্ধনের জন্য জানাতে পারবেন, আবার নতুন করে পুনরায় তদন্তের জন্য জানাতে পারবেন, আবেদন করতে পারবেন। এখন সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন
কাকে দেবেন কাকে দেবেন না এটি একান্তই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং এক্ষেত্রে একটি আইন রয়েছে যে কোন কি একটা রাজনৈতিক দলের যে কাঠামো গঠনতন্ত্র সেই ক্ষেত্রে সেই আইন মোতাবেকই কিন্তু নির্বাচন কমিশনকে তাকে নিবন্ধন দিতে হবে। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদন করেছেন কিন্তু তাদের কেন্দ্রীয় কোনো অফিস নাই, তাদের কোনো গঠনতন্ত্র নাই, তাদের লোকবল নাই, কিন্তু এমনকি আপনারা এমনও সংবাদ দেখেছেন যে স্বামী স্ত্রী একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করেছেন বাসার মধ্যে অফিস। তো সেই ক্ষেত্রে এমন রাজনৈতিক দলগুলো তো নিবন্ধন পাবে না। আর পক্ষপাতের বিষয়ে এটি যদি বলি যে সরাসরি আমি যদি বলি যে এনসিপির কথা, এনসিপি থেকে বলা হচ্ছে তাদের যে প্রতীক পছন্দের প্রতীক তাদেরকে দিচ্ছেন না এবং এর পিছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে বলে তারা ধারণা করছেন, পেছন থেকে কেউ হয়তো ইন্ধন দিচ্ছেন বলে ধারণা করছেন। সেই ক্ষেত্রে তারা আসলে এটি রাজনৈতিক বক্তব্য হিসেবে আমি দেখছি তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। অন্য কথা যদি বলি সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কোনো পক্ষপাতিত্ব নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের দৃষ্টিতে চোখে পড়েনি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,